ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাটারফ্লাই আমাদের ক্লাস 5 চলছিল। লেসন 1টা আমরা শেষ করেছিলাম। আজকে লেসন 2টা করব। আজকে লেসন 2টা সম্পূর্ণ করব। লেসন 2টা হচ্ছে, এটার নাম হচ্ছে এ ফিট অন ফিট। তো এটা মানে হচ্ছে যে পায়ের চলার একটা পায়ের চলার উপর একটা বীরত্বপূর্ণ বা যে দুঃসাহসিক কার্য। তো এটার নামটা এরকম রয়েছে। তো এবার এখান থেকে এটা রয়েছে পেজ নাম্বার 23 থেকে 30, আর অ্যাক্টিভিটি রয়েছে 1 থেকে 8, সেটা সম্পূর্ণটা করব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। এবার ভিডিও শুরু করা যাক। লেসন 2, এ ফিট অন ফিট, পায়ের চলার ওপর একটা দুঃসাহসিক কার্য। তো এখানে লেটস বিগিন। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, 3টে। যে হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার, অর্থাৎ নিচে একটা পিকচার রয়েছে। এই পিকচারটা তোমরা কী দেখতে পাচ্ছ? তো এটা যেটা দেখতে পাচ্ছ, কী দেখতে পাচ্ছ? এখানে একটা যে পর্বতের ছবি দেখতে পাচ্ছি, সেটা লিখতে হবে যে এরকম যে উই ক্যান সি এ মাউন্টেন ইন দি পিকচার। ঠিক আছে, এগুলো লেখা যেতে পারে। আমি এগুলো লিখিনি, কারণ এগুলো তোমাদেরকে নর্মাল জিজ্ঞাসা করা হবে, তো জিজ্ঞাসা করে এগুলো উত্তর দেবে। তারপরটা রয়েছে হুইচ ইজ দি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কি? এটা খুব একটা জিকে প্রশ্ন। তো মাউন্ট এভারেস্ট, এটা উত্তরটা মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এটা সবাইকে জানতে হবে। তো এবার কী হবে, যে লিখতে হবে যে মাউন্ট এভারেস্ট। এটা লেখার পর এখান থেকে ইজ দি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, বাস উত্তর হয়ে যাবে এভাবে। তোমার জানতে হবে যে মাউন্ট এভারেস্ট হচ্ছে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তারপর হচ্ছে হোয়ার ইজ ইট লোকেটেড, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে যে নেপালে অবস্থিত। সো নেপাল আর চীনের বর্ডারে অবস্থিত। এটা লিখতে হবে যে ইট ইজ লোকেটেড ইন যে চায়না, নেপাল। নেপালের এটা বড়তে দিতে হবে, চায়না নেপাল বর্ডার। জায়গা হচ্ছে না এখানটা করে, তাই এটা লেখা বুঝে নাও যে এটা চায়না নেপাল বর্ডার অথবা নেপালে অবস্থিত। ঠিক আছে, তো এবার পাঠটা শুরু হোক। এখানটা করে শুরু হচ্ছে পড়াটা। জুম করা যাক। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953, অর্থাৎ 1953 খ্রিস্টাব্দে, যেটা মাউন্ট এভারেস্ট পর্বতের চূড়ার যে অভিযান একটা ছিল যে ব্রিটিশদের, সেই অভিযানে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগেও এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন। কলোনেল জন হান্ট লিড দি এক্সপিডিশন, এই অভিযানটি কলোনেল জন হান্ট নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার, সেই হান্ট একটা দল গঠন করেছিল, সেই দলটা তৈরি করেছেন যেগুলো বেছে নেওয়া হয়েছিল যারা খুব একটা দক্ষ আরোহণকারী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, এডমন্ড হিলারি ছিল নিউজিল্যান্ডের একজন আরোহণকারী। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, এবং তেনজিং নোরগে ছিল যে একজন ভারতের শেরপা। ওয়ার অ্যামং দি 11 চুজেন ক্লাইম্বার্স, তাহলে যে সমস্ত 11 জন বাছা হয়েছিল তাদের মধ্যে 2 জন ছিল, অর্থাৎ মোট 11 জনকে বাছা হয়েছিল এই অভিযানটার জন্য। ঠিক আছে, এটা মনে রাখবে। আফটার মান্থস অফ প্ল্যানিং দি টিম বিগান টু ক্লাইম্ব, তারপর অনেক মাস পরিকল্পনার পরে সেই দলটি, এই যে 11 জনের দলটি, সেই যাত্রা শুরু করলেন। আউট অফ অল ক্লাইম্বার্স অন দি এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দি সামিট, অর্থাৎ এটা ভালো করে বুঝবে একটা, যে অল অফ দি ক্লাইম্বার্স অন দি এক্সপিডিশন, অর্থাৎ যে দলের সকল আরোহণকারীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স, অর্থাৎ ওদের মধ্যে মাত্র 4 জন সুযোগ পেয়েছিল কোথায়? টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট, অর্থাৎ এই সামিটে, অর্থাৎ এই যে চূড়াতে পৌঁছানোর যে যে চূড়াতে পৌঁছানোর জন্য সুযোগটা তারাই একদম পেয়েছিল। তো কজন? মোট 4 জন। তারপর কী হচ্ছে, হান্ট দি টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, তারপর সেই 4 জনকে দুটো দলে ভাগ করে দিলেন। এই কর্নেল হান্ট যে লিডারটা, দলের নেতা ছিল। দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, সো এই প্রথম দলটাতে ছিল কে? টম বার্ডিলন এবং চার্লস ইভান্স। ঠিক আছে। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, যেখানে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে দেওয়া হয়েছিল দ্বিতীয় দলের মধ্যে। দি ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট, সে প্রথম দলটি, যে দলটি কী ছিল, যে টম বার্ডিলন ছিল
আর চার্লস ইভান্স ছিল। তো এরা দুজন কী করলো, 1953 খ্রিস্টাব্দে 26শে মে তারা সামিটে মাউন্ট এভারেস্ট চূড়াতে পৌঁছানোর যাত্রা শুরু করলো। দি টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 30 ফিট শর্ট অফ দি সামিট। সেই দুজন মানুষ অর্থাৎ এই টম বার্ডিলার এবং চার্লস ইভান্স যাত্রা শুরু করার পরে এই যে চূড়া থেকে মাত্র 300 ফিট নিচুতে তারা পৌঁছতে পারলো। টিল দি হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ, যেখানে শুধুমাত্র এটাই ছিল সবথেকে উঁচু জায়গা যেখানে মানুষ পৌঁছে পেরেছিল। তারপর কি হলো, যে তারাই ছিল যে সবথেকে মানে প্রথম মানুষ যারা যে মাউন্ট এভারেস্ট চূড়ার যে 300 মিটার আগে পর্যন্ত প্রথম পৌঁছতে পেরেছিলেন। তারপর দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, অর্থাৎ যে একটা ভীষণ একটা খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়ার জন্য তাদেরকে ফিরে আসতে বাধ্য হলো, তারা যেতে পারলো না, পৌঁছাতে পারলো না সেই চূড়ার মধ্যে। তারপর এবার শুরু হচ্ছে। At 4 p.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. 1953 29শে মে ভোর 4টের সময় হিলারি এবং নোরগে, অর্থাৎ তার দ্বিতীয় দলের মধ্যে ছিল, তারা যেহেতু প্রথম দলটা পারলো না তাই তার সেকেন্ড দলে হিলারি এবং নোরগে চান্স পেল। তো তারা সকালে ঘুম থেকে উঠলেন অ্যান্ড তাদের যাত্রার জন্য তৈরি হলেন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। হিলারি দেখতে পেলো যে তার সে বুটটা, পায়ের জুতোটা, যেটা উপরে থাকে সেটা বরফ পুরো একদম জমে গেছে, সেই বরফটাকে সরানোর জন্য বা সেটাকে ঠিক করার জন্য, সে বরফমুক্ত করার জন্য 2 ঘন্টা সময় অতিবাহিত হলো। দি টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। তারপর যে দুটো মানুষ এই হিলারি এবং নোরগে 6:30 মানে সকাল 6:30 AM তাদের ক্যাম্প থেকে বেরিয়ে পড়লেন। আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। তখন কি হলো, তাদের সে যাত্রাপথে সেই একটা কঠিন রাস্তার সম্মুখীন হলো তারা, ঠিক আছে, একটা কঠিন পাথর, একটা মানে পাহাড়ের মধ্যে যেটা ছিল সেটা কঠিন পর্বতে যাওয়ার রাস্তা ছিল না। তো সেই পর্বত যাত্রার মধ্যে যাওয়ার জন্য রাস্তাটা কি বার করলো, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি সেটা আরোহণ করার রাস্তা খুঁজে বের করলেন। দি রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। সেই রাস্তাটি এখনও পর্যন্ত, বা সেই যে আরোহণের রাস্তাটি সেটা এখন পর্যন্ত কী নামে পরিচিত, সেটা হিলারি স্টেপ নামে বিখ্যাত বা হিলারি পদক্ষেপ নামে বিখ্যাত। At 11:30 AM, Hillary and Norgay reached the summit of Mount Everest. তারপর সেই ঘটনাটি ঘটলো 11:30 সময় হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছলেন। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড, বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হিলারি সে হাতটা বাড়িয়ে দিল নোরগেকে, যে সেই হাতে মেলানোর জন্য, কিন্তু নোরগে কী করলো, তার বদলে তাকে জড়িয়ে ধরলেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. সেই দুটো মানুষ সে পৃথিবীর সবথেকে বড় উঁচু জায়গায় অর্থাৎ পর্বতের চূড়াতে মাত্র 15 মিনিট সময় কাটালেন। কী জন্য? কারণ তাদের অক্সিজেনটা, মানে পিঠে যে অক্সিজেন যে সিলিন্ডার ছিল সেখানে অক্সিজেনটা কম ছিল। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে সময়টা কাটালেন কী করে, 15 মিনিট কিছু ছবি তুললেন এবং সেখানটা করে সে পুরো পাশে পুরো জায়গার এলাকাটা আনন্দ করে দেখলেন। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড। নোরগে কিছু খাবার সেই ভগবানের উদ্দেশ্যে রেখে দিলেন। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট সম্পূর্ণ হলো, হিলারি অ্যান্ড নোরগে মেট দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তখন হিলারি এবং নোরগে তাদের সেই পর্বতের থেকে নেমে এসে চলে আসলেন। অর্থাৎ এখানে গল্পটা শেষ হলো, অর্থাৎ এদের অভিযানটা শেষ হলো। এখানে কটা ওয়ার্ড রয়েছে, শব্দভাণ্ডার। এক্সপিডিশন হচ্ছে অভিযান, অর্গানাইজড জার্নি উইথ এ পারপোজ, কোনো মানে উদ্দেশ্য নিয়ে যে যাত্রা করা হয়ে থাকে। সামিট টপ চূড়া, এনকাউন্টার ফেস্ট মুখোমুখি হওয়া, ডিফ্রস্টিং রিমুভিং আইস বরফ মুক্ত করা, হাগ এমব্রাস জড়িয়ে ধরা। এবার এখান থেকে যে আমাদের প্রশ্ন রয়েছে যে অ্যাক্টিভিটি 1-এ, যে হোয়াট হ্যাপেন্ড অন মে 1953 অর্থাৎ 1953 সালে 29শে মে কী ঘটনা ঘটলো সেটা পরপর লিখতে হবে। টাইম দেওয়া রয়েছে 4টে AM কী হলো, 6:30 কী হলো, 11:30 কী হলো, আর 11:45 কী হলো। তো এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি লিখে রেখেছি, তোমরা বুঝতে পারবে যে 4টে AM, তারপর 6:30, তারপর 11টা, তারপর যে 15 মিনিট পরে যেটা হচ্ছে সেটা লিখতে হবে। তো আমি লিখে রেখেছি, দেখে নাও যে 4টে AM হিলারি অ্যান্ড নোরগে ওক আপ অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব,
অর্থাৎ 4টে এমে হিলারি এবং নোরকে ঘুম থেকে উঠে তাদের অভিযানের জন্য তৈরি হতে লাগলেন বা তৈরি হয়েছিলেন। 6:30-এ দি টু মেন লেফট দ্য ক্যাম্প, সে দুটো মানুষ অর্থাৎ হিলারি এবং নোরকে তাদের ক্যাম্প থেকে বেরিয়ে পড়লেন। এবার তারপর 11:30 কি হলো, দে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট, তারপর 11:30-এর সময় তারা মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছলেন। আর 11:45-এ দে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারা পর্বত বেয়ে আবার নিচেতে নেমে আসলেন। বোঝা গেল? পর্ব ঘটনাটা দেখা হচ্ছে যে সকাল থেকে কখন গেলেন, কখন বেরিয়ে গেলেন, উঠলেন এবং কখন পৌঁছালেন এবং কখন ফিরে আসলেন। এবার এখানে দেওয়া রয়েছে যে অ্যাক্টিভিটি 2-তে যে ফাইন্ড আউট নেমস অফ গ্লাসিয়ার ফ্রম দি রুট ম্যাপ হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ইন গ্রুপসে। তো এটা তোমরা ছবিগুলো দেখবে। আর এগুলো কী বলছে, অ্যারেঞ্জ দি গ্লাসিয়ার নর্থ টু সাউথ, ইস্ট রকবার্গ গ্লাসিয়ার। তো এগুলো ছবির মধ্যে দেখবে তোমরা দেখে দিই ছবিটা একবার। এই যে ছবিটা দেওয়া রয়েছে ম্যাপ, তো এখান থেকে দেখতে বলেছে, তো দেখে নিই তোমরা একটু ছবিটা। তো ওগুলো দেখলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি এটা করাচ্ছি না। আমি একবার অ্যাক্টিভিটি চলে আসছি, যেটা তোমার দরকার রয়েছে অ্যাক্টিভিটি 3-তে, যে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। এগুলো প্রশ্ন উত্তর দিতে হবে। মোট 4টে প্রশ্ন রয়েছে। তো এটা রয়েছে, হু ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন ইন 1953, অর্থাৎ 1953 খ্রিস্টাব্দে যে ব্রিটিশদের অভিযান হয়েছিল, এভারেস্টের যে অভিযানটা, সেই অভিযানে নেতা গেছিলো। তো কর্নেল জন হান্ট ছিলেন। তো সেটা উত্তরে এখানে লিখতে হবে যে হুয়ের জায়গায় যে কর্নেল জন হান্ট লিখলেই হয়ে যাবে। তো কর্নেল জন হান্ট ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। বোঝা গেল? বিটা রয়েছে, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দি এক্সপিডিশন, অর্থাৎ এই যে অভিযান করার জন্য কতজন দক্ষ আরোহীকে বেছে নেওয়া হয়েছিল। তো আমি এটা বলেছিলাম, এটা ভালো করে মনে রাখতে, কতজন, 11 জন। তো সেটা এখানে লিখতে হয়েছে যে বিয়েরটা উত্তরটা এখানে রয়েছে যে 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন। এখানটা করে যে হাউ মেনি ক্লাইম্বার্স, এখানটা করে 11টা লিখলেই হয়ে যাবে। বাকিটা লিখে দিলে উত্তর আমাদের হয়ে যাবে যে 11, তারপরটা ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দি এক্সপিডিশন, অর্থাৎ সেই এই অভিযানের জন্য মোট 11 জন যে আরোহীকে বেছে নেওয়া হয়েছিল, আরোহণকারীকে। আর সিটে রয়েছে, হাউ মেনি ক্লাইম্বার্স গট দি চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ, অর্থাৎ কতজন যে এই আরোহণকারী সে চূড়াতে ওঠার সুযোগ পেয়েছিলেন। 4 জন পেয়েছিলেন। এরা মনে রাখবে এটা 4 জন। কে কে? সে টম বার্ডিলন, তারপর চার্লস ইভান্স, তারপর হিলারি এবং নোরগে। এরা 4 জন পেয়েছিলেন। প্রথম দলে ছিল টম বার্ডিলন, আর দ্বিতীয় টম বার্ডিলন, চার্লস ইভান্স ছিল, আর দ্বিতীয় দল ছিল হিলারি এবং নোরগে। ঠিক আছে? তো এখানটা করে আমাদের লিখতে হবে যে হাউ মেনি, এর জায়গায় লিখতে হবে আমাদেরকে কি, 4। বাস, বাকিটা লিখে দিলে হয়ে যাবে যে 4 ক্লাইম্বার্স গট দি চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। আর ডিটে রয়েছে, হু আর দি মেম্বার্স অফ দি ফার্স্ট টিম, অর্থাৎ প্রথম দলের মধ্যে, প্রথম দলে কারা ছিলেন। প্রথম ছিল চার্লস ইভান্স, আর কে ছিল যে টম বার্ডিলন। সেটা লিখতে হবে যে টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। বাস, এই হুয়ের জায়গায় উত্তরটা আমাদের লিখলে হয়ে গেল যে টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। বাকিটা লিখে দিলে হয়ে যাবে যে মেম্বার্স অফ দি ফার্স্ট টিম, অর্থাৎ প্রথম দলের মধ্যে এরাই ছিলেন, অংশগ্রহণ করেছিলেন। তো দেখে নাও সম্পূর্ণ উত্তরগুলো একবার। এবার এখানটা করে বেশ কিছু প্রশ্ন নয়, এখানটা কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে, সাম ইন্টারেস্টিং ইনসিডেন্ট অকার্ড ইন দি ফলোইং ইয়ার্স, অর্থাৎ 2000 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটেছিল কি, মে 22 কী হয়েছিল, যে অ্যান্না সেজারিকা। ঠিক আছে? তো তো অ্যান্না, এটা একটা নামটা ভালো করে মনে রাখবে যে অ্যানা চেউরিনস্কিকা বা সেজারিনস্কিকা বিকেম দি ওল্ডেস্ট ওম্যান টু রিচ দি সামিট মাউন্ট এভারেস্ট অ্যাট দি এজ অফ 50, অর্থাৎ যে 2000 সালে 22শে মে অ্যানা সেজারিকা সে প্রথম মহিলা হলেন যিনি, সবথেকে বয়স্ক মহিলা যিনি 50 বছর বয়সে এভারেস্টের চূড়াতে উঠেছিলেন। বোঝা গেল? তারপর হচ্ছে যে এবার 2011, ঠিক আছে, 2011 মে 20, অর্জুন বাজপেয়ী অ্যাট দি এজ অফ 16 years অ্যান্ড 11 months বিকেম দি ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, অর্থাৎ যে কী হলো, যে অর্জুন বাজপেয়ী সে 16 বছর 11 মাস বয়সে সবথেকে যুবক, ঠিক আছে, সবথেকে যুবক যে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে এভারেস্টের পর্বতে আরোহণ করেছিলেন। ঠিক আছে? তোমরা এটা ভালো করে লক্ষ্য রাখবে, এটা তোমরা আগে দেখতে পারবে না বা আগে কোথাও শোনোনি, দেখবে যে যতগুলো সামিটে ওঠা হয়েছে এখানে পড়লে সব মে মাসে দেখবে। মে মাস, এখানে মে মাস, ওখানেও ছিল যে আগে যেটা পড়লো, যে আমরা পড়লাম হিলারি এবং নোরকে, মে মাসে কত তারিখ ছিল, 29 তারিখ ছিল। ঠিক আছে? তো এই সব মে মাসে হয়। কেন তোমরা পরে জানবে এটা, কারণ সেই সময় ওয়েদারটা যদিও একটু ভালো থাকে। ঠিক আছে? মে মাস, তো দেখবে মে মাসে বেশিরভাগ 20 তারিখের পর থেকে বেশিরভাগ সব আরোহণ করে সফল হয়েছে, 3টে সফল হয়েছে। তো এখান থেকে একটা যে বললাম সেখান থেকে প্রশ্ন রয়েছে যে লেস কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। কী কী রয়েছে, দি ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, অর্থাৎ যে সবথেকে বৃদ্ধ মহিলা যিনি যে মাউন্ট এভারেস্ট উঠেছিলেন, নামটা কি, অ্যানা চেজারিনস্কিকা, সিজার ইনস্কিকা। ঠিক আছে? সিজার ইনস্কিকা, এরকম নামটা এরকম। তারপর
বেড়ে রয়েছে। সি ক্লাইম্ব অ্যাট দি এজ অফ 50, তার বয়স কত ছিল? 50 বছর। দি ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ অর্জুন বাজপেয়ী। তো অর্জুন বাজপেয়ী হলো ভারতের যে সবথেকে সর্বকনিষ্ঠ আরোহণকারী যে মাউন্ট এভারেস্টে উঠেছিল। আর হি ক্লাইম্বড অন, তারিখটা লিখতে হবে 20 মে 2011, 2011 সালের 20 মে। ঠিক আছে, তো এগুলো সবই সহজ জিনিস, দেখে দেখে লিখে নিতে পারবে। এবার এখানে দেওয়া রয়েছে যে লেটস রিড দি ফলোয়িং ওয়ার্ডস, যে এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লাসিয়ার, ইন্ডিয়া, রোপ আর অল দিস ওয়ার্ডস আর নেমস। তো এগুলো সবই নাম বোঝাচ্ছে। নেমিং ওয়ার্ডস আর কল নাউন। তো নাম বোঝালে সেগুলো কী বোঝায়? নাউন বোঝায়। ঠিক আছে, অর্থাৎ নামপদ। তো এবার নামপদ এখান থেকে আমাদের কী করতে বলেছে? যে ক্লাসিফাই দি নাউন্স অ্যান্ড ফিল্ডস ইন দি টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে উপরে যে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো দেখলাম, ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো দেখলাম, সেই ওয়ার্ডগুলো থেকে আমাদেরকে বেছে নিয়ে ওই ছকটাতে পূরণ করতে হবে যে কোনগুলো কী বলেছে? নেম অফ পার্সন, অর্থাৎ পার্সনের নাম কোথায় রয়েছে, নেম অফ প্লেস জায়গার নাম কোনগুলো রয়েছে, আর নেম অফ থিংস জিনিসের নাম কী কী রয়েছে। তো আমি লিখে রেখেছি এটা। প্রথমে এটা লেখা রয়েছে এডমন্ড হিলারি, একটা পার্সনের নাম তেনজিং নোরগে, আর কর্নেল হান্ট, জায়গার নাম হচ্ছে ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট আর চায়না, আর জিনিসের নাম হচ্ছে বুটস, রোপ আর গ্লাসিয়ার। ঠিক আছে, তো এগুলো দেখে নাও। এবার আমরা পরবর্তী চলে যাব যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, দি ওয়ার্ড ইন্ডিয়া ইজ দি নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। অর্থাৎ ভারত হচ্ছে একটা দেশ, এখানে ভারত হচ্ছে একটা নাম বোঝাচ্ছে। ঠিক আছে, তো যেটা নাম বোঝাবে, একটা পার্টিকুলার নাম বোঝাবে, সেটা হচ্ছে কি? প্রপার নাউন। ঠিক আছে, ঠিক আছে, প্রপার নাউন। আর যেগুলো হচ্ছে যে একটা সম্পর্ক বোঝাবে, যেমন এটা পুরো দেশটাকে বোঝাচ্ছে, তো এটা হচ্ছে যে কমন নাউন, পুরো জাতিটাকে বোঝাবে। ঠিক আছে, এটাই বোঝার মতো। তো এখানটা করে আমাদের কী হবে, যে একটা ছোট্ট বেশ কিছু ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, সেখানে দুটো ছক দেওয়া রয়েছে, একটা কমন নাউন, যেগুলো কমন, যেগুলো বোঝাবে সব কিছুর মধ্যে, আর যেগুলো প্রপার নাউন, যেগুলো নাম বোঝাবে, সেগুলো এখানে লিখতে হবে। তো এখানটা করে যে কমন নাউনের মধ্যে পড়বে মাদার, স্পেস আর বুক। বাকি পিঙ্কি, রবি, রাকেশ, সয়োজ, টি11, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, কল্পনা, বরুণ, ওসমান, কলম্বিয়া, ইন্ডিয়া, এগুলো হচ্ছে সবই প্রপার নাউন, সেগুলো সবই নাম বোঝাচ্ছে। ঠিক আছে, কোনো কারোর নাম বোঝাচ্ছে, এমনি ব্যক্তির নাম আর জায়গার নাম। তো দেখো না, ছকটা ভালো করে নিও। এবার এখানটা করে রয়েছে যে লেটস আইডেন্টিফাই দি ওয়ার্ড সিগনিফাইং ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দি প্যাসেজ। অর্থাৎ এই প্যাসেজটা পড়ে আমাদেরকে ম্যাসকুলাইন অর্থাৎ পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ খুঁজে বের করে লিখতে হবে। এর নিচে ছক দেওয়া রয়েছে। তো আমি ছকটা এটা আর এটা পড়লাম না, তো পড়লে তোমাদেরকে, ঠিক আছে, তোমাদের পড়ে দিচ্ছে, এটা তোমাদের ভালো লাগবে। গল্পটার মতো দেওয়া রয়েছে এখানে একটা ছোট্ট। ঠিক আছে, তো যে লেখা রয়েছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং। এখানে একটা শক্তিশালী রাজা বাস করতেন। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন, তার খুব সুন্দর বাগান ছিল। ইন ইট, এটার মধ্যে অর্থাৎ এই বাগানটার মধ্যে দেয়ার আর ফ্লাওয়ার্স ট্রিজ বিসাইড এ লেক। অর্থাৎ সেই মধ্যে একটা কী ছিল, একটা ঝিল বা একটা লেকের ধারে বা হ্রদের ধারে সেই কী ছিল, একটা ফুলের গাছ ছিল। বিস কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা আসতো এবং সেই এই ফুলের মধ্যে উপর গিয়ে বসতো। পিকক ড্যান্স ইন দি গার্ডেন, সে ময়ূররা সেখানে বাগানের মধ্যে নাচ করতো। এ গুজ সোয়াম ইন দ্য লেক, তা কী করতো, রাজহংসী ঝিলের মধ্যে সাঁতার কাটতো। আর ড্রোন ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, তারপর এই যে পুরুষ মৌমাছিটা বাগানের মধ্যে ঘুরে বেড়াতো। দি কুইন লাভড দ্য গার্ডেন, সে রানী বাগানটি খুব ভালোবাসতেন। ইন দি ইভিনিং সি স্যাট দেয়া, তিনি সেখানে সন্ধ্যেবেলায় বসতেন। অ্যান্ড ওয়াশ দি পিহেন্স পিকিং অ্যাট দ্য গ্রেনস, এবং দেখতেন যে সেই ময়ূরীরা দানাগুলো খাচ্ছে। আর এই গ্যান্ডার গ্লিডেড অন দ্য ওয়াটার, এবং একটা রাজহাঁস জলগম ভেসে বেড়াচ্ছে। তো এখান থেকে আমাদেরকে কী করতে হবে, ম্যাসকুলাইন যে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ সেগুলোকে আলাদা করতে হবে। তো এখানে করে দিয়েছি, দেখে নাও যে ম্যাসকুলাইন জেন্ডার দেখেছে পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ, আর ফেমিনিন হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো এখানে কী কী পেয়েছি আমরা, তো আমি আরেকবার দেখে দিচ্ছি। যেখানে পেয়েছি কিং আর কুইনটা দাগ দেওয়া রয়েছে, বাকি কী রয়েছে, বাকি এখানে পেয়েছি বি, পেয়েছি মৌমাছি, পিকক, গুস, ড্রোন আর গ্যান্ডার। বির সঙ্গে ড্রোন, তারপর পিহেনটা রয়েছে একটা, তো পিহেন আর গুস থেকে গ্যান্ডার, এগুলো 6টা মিলে রয়েছে। আর কিংয়ের সঙ্গে কুইন, বোঝা গেল? এবার সেটাই আমাদের করতে হবে। তো এখানটা করে যে ম্যাচ করে, কিং হচ্ছে কিং, কুইন রাজা রানী, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি, পিকক মানে হচ্ছে ময়ূর, হ্যাঁ ময়ূর, আর পিহেন মানে হচ্ছে ময়ূরী, আর গ্যান্ডার মানে হচ্ছে রাজহংস, আর গুস মানে হচ্ছে রাজহংসী। বোঝা গেলো? ছকটা এটা মুখস্থ করে নিতে আমরা, এগুলো আগে পড়েছে জানা জিনিস। এবার অ্যাক্টিভিটি 8-এ রয়েছে লাস্ট অ্যাক্টিভিটি, যে রাইট 5 সেন্টেন্স ডেসক্রাইবিং দি রুট অফ ম্যাপ তেনজিং
অ্যান্ড হিলারি, অর্থাৎ তেনজিং হিলারি যে ম্যাপটা তৈরি করে সেটা সম্পর্কে লিখতে হবে যে তারা পরপর কী করলো, ঠিক আছে, তারা পরপর কী কী করেছিল সেটা আমাদেরকে ছক করে লিখতে হবে। তো কী রয়েছে এখানটা করে আমরা করবো, দেখে নাও। যে প্রথম দেওয়া রয়েছে হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM, অর্থাৎ 6:30 তারা তাদের যাত্রা ফাইনাল যাত্রা শুরু করলো, ঠিক আছে। তো তারা প্রথম 6:30 তাদের ফাইনাল যে যাত্রা সেটা শুরু করলো। তো তারপর থেকে আমাদের লিখতে হবে যে তারপর কী হয়েছিল, অন দ্যার ওয়ে দে ফেসড ডিফিকাল্ট রক ফেস, তারপর সেখানে রাস্তার মধ্যে বা তাদের যে অভিযানের রাস্তার মধ্যে একটা পর্বতে কঠিন গাত্রের মুখোমুখি হলেন। হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, হিলারি একটা রাস্তা খুঁজে বার করলেন এটা চড়ার জন্য। দে রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM, তারপর 11:30 সময় তারা মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছালেন। আফটার এনজয়িং 15 মিনিটস অ্যাট দি টপ অফ দি ওয়ার্ল্ড, তারপর সেই পৃথিবীর সবথেকে উঁচু চূড়াতে 15 মিনিট সময় কাটিয়ে দে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারপর তারা সে পর্বত বেয়ে তারা নিচে আস্তে নেমে আসলেন, ঠিক আছে। তো এটাই লিখতে হচ্ছে আমাদেরকে, আর কিছু না। তো এখানে একটা ছোট্ট রিসাইট অর্থাৎ কী রয়েছে, কবিতা রয়েছে, আমাদের রাইম, এটা আমাদের পড়তে হবে। তো পড়া যাক কী রয়েছে, দেখা যাক, এটা জুম করা যাক, না হলে লেখাটা বোঝা যাচ্ছে না। হাউ মেনি মাইলস টিল টু দ্য টপ, এখনও আরও কত মাইল রয়েছে চূড়াতে পৌঁছতে। নো ওয়ান নোস ফর শিওর, কেউই নিশ্চিতভাবে জানে না। ওয়ালস অফ আইস অ্যান্ড এ স্টিপ ড্রপ, তো বরফে খাড়া দেওয়াল, খাড়া শীর্ষ। মাউন্ট এভারেস্ট অ্যালিওর, তো মাউন্ট এভারেস্টের যে পর্বতের চূড়াটা এখনও প্রলোভন রয়েছে। ডেঞ্জার হ্যাজ ইটস বিউটি টু, দ্যাট ইজ হোয়াই দে ক্লাইম্ব, যেমন এখানে বিপদ রয়েছে সেরকম সৌন্দর্য রয়েছে, তার জন্য সবাই এখানে ওঠে। দি পেরিলিয়াস পিক দে ইয়েট পারসিউ ইটস অ্যাডভেঞ্চার টাইম, তারপর কী করে যে এই বিপজ্জনক চূড়াতে তারা খুব অনুসরণ করে, এটাই হলো সবথেকে রোমাঞ্চকর সময়। লেট দেম গো ফোর্থ কাম হোয়াট মে, গ্লোরি ওয়েটস ফর দেম, তারপর যাই ঘটুক না কেন এরা এগিয়ে যাক, এরা গৌরবটাকে অর্জন করার জন্য এগিয়ে যাক। এ বাস্ট অফ জয় অন দিস ওয়ান্ডারাস ডে, নট জাস্ট মর্টাল ফেম, তো উচ্ছ্বাসে ভরা এই আশ্চর্য দিনটিকে তারা শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য নয়, বাকিটা পুনর অমর হয়ে থাকার জন্য তারা উঠুক। তো এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা সম্বন্ধে দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো থাকলে প্লিজ লাইক দিয়ে দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।